ঢাকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় কুয়ালালামপুর। প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়া শিক্ষামন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার আশ্বাস। আদালত বিচারকের নিরাপত্তায় কি ব্যবস্থা জানতে চায় সরকার। মানবতা বিরোধী অপরাধে ৩ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তে যুক্তরাষ্ট্রের সমর্থন। জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে সতর্ক দৃষ্টি। এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে হতাশ বিএনপি। পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ে সন্তুষ্টি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া। মিশরের রাজধানী কায়রোর সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে কথা বলেন মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদের। জানান, বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের রাজি মালয়েশিয়া। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এদিকে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশের প্রত্যেক আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারী সহ আদালত সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দেয়া এক চিঠিতে এ বিষয়ে নেয়া পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, বাকি 4 আসামির বিষয়ে ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত দিয়েছেন কিনা আমাদের জানাবেন। একটু বলে রাখি যে জুলাই আগস্ট গণহত্যার যে প্রথম এবং প্রধান আসামি যাকে বলা হয় এই জুলাই আগস্ট গণহত্যার নিউক্লিয়াস, সেই শেখ হাসিনার নামে, শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট গণহত্যার সময় যে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, সেই তার নির্দেশে জুনায়েদ আহমেদ পলক এটি বাস্তবায়ন করে। এবং এটি কিন্তু গতকালকে যখন সেফ হোমে জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কিন্তু তিনি স্বীকার করেছেন যে এই ইন্টারনেট বন্ধের পিছনে শেখ হাসিনার নির্দেশ ছিল এবং শেখ হাসিনার নির্দেশেই তারা ইন্টারনেটটি বন্ধ করেছিল। আরেকটি যেটি আপনি বললেন যে বাকিদের এখনও যে তদন্ত রিপোর্ট ছিল, যে বাকি 4 জন অর্থাৎ আজকে যে 8 জন এসেছেন, 8 জনের তদন্ত রিপোর্ট আগামী 20 ফেব্রুয়ারি অর্থাৎ 2 মাস পর ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরেকটি জিনিস বলে রাখি যে যারা এই জুলাই আগস্ট গণহত্যায় বাদী হয়েছেন, মামলা করেছেন, সাক্ষী রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি কিংবা অনেককে হত্যা করা হয়েছে বলে চিফ প্রসিকিউটর জানিয়েছেন আমাদেরকে আজকে প্রেস ব্রিফিংয়ে। এবং তিনি কিন্তু আজকে স্ট্রংলি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যে যারা মানে সাক্ষী দিবেন বা বাদী থাকবেন, পরবর্তীতে যারা সাক্ষী হিসেবে আসবেন, তাদের যে সম্পূর্ণ নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা করতে চাচ্ছেন এবং সেই ব্যবস্থা তারা করবেন। আরেকটা জিনিস আপনাকে আরেকটু বলে রাখি যে গুলশান থানার যিনি সাবেক ওসি ছিলেন মাজহারুল ইসলাম, তিনি কিন্তু আজকে এজলাসে বলেছেন যে ভাটারা থানায় যে হত্যাযজ্ঞ চলেছিল, সেই মানুষগুলো আহত হয়ে কিন্তু গুলশান থানার দিকে চলেছিল, অর্থাৎ তারা আমেরিকান অ্যাম্বাসি ক্রস করে গুলশানের ভিতরে ঢুকেছিল। তিনি গতবারও বলেছিলেন যে তিনি এই হত্যার সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু তারপরও
তাকে রাখা হয়েছে এবং তিনি আজকে বলেছেন যে গুলশান ভাটারা থানা এই এলাকার যে সিসিটিভি ফুটেজগুলো সেই ফুটেজগুলো ইমিডিয়েট কালেক্ট করতে হবে, তাহলে আসল তথ্য পাওয়া যাবে। কিন্তু চিফ প্রসিকিউটর আজকে কিন্তু সেই বিষয়ে ক্লিয়ার করলেন যে তারা তথ্য পেয়ে যেটুকু ফুটেজ পেয়েছে সেই ফুটেজগুলো তারা দেখিয়েছেন এবং সেই ফুটেজ অনুযায়ী তারা যে কটা ফুটেজ পেয়েছে সেই ফুটেজ অনুযায়ী তারা কিন্তু চিফ প্রসিকিউটররা বলেছেন যে সেই ফুটেজ কালেক্ট করেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্যামেরা সেগুলো কিন্তু ভেঙে দিয়েছিল, ভেঙে ফেলার কারণে কিন্তু তারা সেভাবে আর যেটুকু পেয়েছে সেটুকুই কালেক্ট করে রেখেছে। এছাড়া আরেকটা জিনিস বলে রাখি যে আপনি যেটা জানতে চেয়েছেন যে এই চারজনের তদন্ত রিপোর্ট আগামী 20 ফেব্রুয়ারি জমা দেওয়া হবে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে আব্দুল্লাহ আল কাফি এবং আব্দুল্লাহ আল কাফিকে 26 ডিসেম্বর এবং শাহিদুর রহমানকে 29 ডিসেম্বর এবং পুলিশের যিনি আইজিপি আব্দুল্লাহ আল মামুন তাকে 30 ডিসেম্বর একদিন করে সবাইকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিটি। এবং এই ছিল মাহমুদ আমার কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা, বাবা ও 6 মাস বয়সী শিশুসহ 5 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। সকাল 8টার দিকে উপজেলার হাজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পেকুয়ার ধনিয়াকাটার সৈয়দ আলমের ছেলে অটোরিকশা চালক মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ শারমিন দম্পতি ও তাদের শিশু সন্তান জাহেদ। নিহতরা পেকুয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভোটের দিনক্ষণ নির্ধারণে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক পারসন বেদান্ত প্যাটেল এ কথা বলেন। ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততার তদন্তে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলেও জানান তিনি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, নির্বাচনের পুরো প্রক্রিয়ায় আইনের শাসন, গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। to fruition, and as we would throughout the world, we would advocate for free and fair elections conducted in a peaceful manner. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম সংশ্লিষ্টতা ও নিষেধাজ্ঞা নিয়ে ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। Deeply troubled by the reports that hundreds of Bangladeshis were forcibly disappeared over the past 2 decades. It also inflicts the trauma of uncertainty on the families. We welcome efforts by the interim government to investigate these crimes and encourage fair and transparent processes to provide justice for the victims and their family members. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ও তাদের প্রতিবাদ বিক্ষোভ নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র চায় বিশ্বজুড়ে মানুষের মৌলিক অধিকার এবং মানবিক মর্যাদাকে সম্মান করা হোক, তাই বাংলাদেশের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য। We want to make sure first that protests are taking place peacefully, that the basic human rights and human dignities of all people are being respected, and that is something that we will continue to stress with counterparts and partners around the world, including in the case of Bangladesh, of course, the interim government as well. ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতি হতাশ মন্তব্য করে এতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়কে স্বাগত জানান। হুমায়ুন কবিরের প্রতিবেদন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন না বলেও জানান মির্জা ফখরুল। পরশু রাত থেকে একটু অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল করে হাইকোর্টের রায়কে স্বাগত জানান। সংবিধান সংশোধনের এখতিয়ার বিচার বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়েছে এই রায়ে, কিন্তু যে সমস্ত বিষয় আদালত অসাংবিধানিক এবং সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই বিষয়গুলো আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ক্যারেক্টারটা পাল্টে দেওয়া হয়েছিল। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল। একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য সাবেক বিচারপতি খায়রুল হককে সময়মতো আইনের আওতায় আনা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সুযোগ আসবে তাকে বিচারের আওতায় নিয়ে আসার, তারা নিশ্চয়ই নিয়ে আসা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রায় 7 বছর পর আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জলদস্যুরা। গত 2 মাসে বরগুনা, পাথরঘাটা সহ মহিপুর, বাগেরহাট, সাতক্ষীরা উপকূলীয় এলাকায় জেলে অপহরণ, মাছ ছিনতাই, চাঁদা আদায় সহ বেশ কিছু অপরাধের ঘটনা ঘটে। একে উদ্বেগজনক উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানোর পরামর্শ মৎস্য নেতাদের। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2018 সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। এরপর স্বাভাবিক ছিল বনের পরিস্থিতি, কিন্তু হঠাৎ করেই আবারও সক্রিয় হচ্ছে অপরাধীরা। বর্তমানে অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে তারা। এতে আতঙ্কে জেলে, বাওয়ালি থেকে শুরু করে পর্যটকরাও। পাথরঘাটায় গত 2 মাসে অন্তত 3টি ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও আরও 19 জেলে অপহরণ হয়। এসব জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে দাবি করা হয় লাখ টাকার চাঁদা। আইনের শাসন যদি সঠিক না হয় তাহলে আমার মনে হয় জলদস্যু আবার বেড়ে যাবে। এই যেদিন মহিপুর 5টা ভোট ডাকাতি হয়েছে, এরকম ডাকাতি নাম দিয়ে ওই রাত্রে বাতিবুতি লিবে অন্ধকারে আর কি কাজ করতে হয়। সাগর আমরা শুনছি ডাকাইতে আছে, কিন্তু আমাদের ভয় আতঙ্ক লাগে আর। বনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমেছে বলে অভিযোগ জেলে ও ট্রলার মালিকদের। এখনই যদি এদের সুরাহা না করা হয়, র্যাব অথবা পুলিশ, কোস্টগার্ড এরা যদি সচেতন না হয়, এদেরকে আরও সচেতন করতে হইতে হবে এবং এই জলদস্যু সুন্দরবন থেকে তাড়াইতে হবে। ডাকাতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের কর্মকর্তা। ডাকাতির অভিযোগ আসলে তো অবশ্যই মামলা নিতে হবে আমাকে, এবং ডাকাত ধরার জন্য সর্বোপরি চেষ্টা করবো আর কি। গভীর সমুদ্রে ডাকাতি দেখার জন্য আসলে এখানে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ পুলিশ আছে। এগুলো আসলে তাদের দেখার বিষয়। গভীর সমুদ্রে ডাকাতির মতো কোনো খবর আমার কাছে আসে নাই নিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি মৎস্যজীবীদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কৃষিপণ্যের পরিবহন ব্যয় কমাতে চালু করা বিশেষ ট্রেনে আগ্রহ নেই কৃষক ব্যবসায়ীদের। স্টেশনে আনা নেয় বাড়তি খরচসহ পণ্যের নষ্টের ঝুঁকির কথা বললেন তারা। তারপরও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে 176 কোটি টাকার 50টি ব্রডগেজ ভ্যান। রেল বিভাগের ভালো একটি উদ্যোগ ব্যর্থ হওয়ার পেছনে দুর্বল ব্যবস্থাপনা আর সমন্বয়হীনতা দেখছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কৃষিপণ্য পরিবহনে পশ্চিমাঞ্চল রেলওয়ের চালু করা বিশেষ ট্রেনে তেমন আগ্রহ নেই কৃষক ও ব্যবসায়ীদের। চাহিদার ভিত্তিতে কেনা লাগেজ ভ্যান ও ওয়াগন ঠিকমতো ব্যবহার না হওয়ায় সেগুলো এখন রেলের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন সার্ভিসে 4 বছরে 1,82,860 টাকা লোকসান গুনতে হয়েছে।
অনাগ্রহের কারণ হিসেবে কৃষকরা বলছেন, স্টেশনে আনা নেয়ার খরচ যেমন আছে, তেমনি কৃষিপণ্য নষ্টের ঝুঁকিও আছে। ট্রেনে খরচ কম, কিন্তু তারপরে যারা এয়ারপোর্ট, কমলাপুর যারা এখানকার স্থানীয়, হয়তো এদের জন্য সুবিধা হয়। ধানমন্ডি হয়, মিরপুর হয়, এই কারণে আমরা কুরিয়ার বেছে নিয়েছি। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষ কোনো সেবা চালু করার আগে সম্ভাবনাগুলো খতিয়ে দেখা উচিত, যাতে বিশেষ উদ্যোগগুলো মুখ থুবড়ে না পড়ে। যারা ব্যবসায়ী এবং কৃষক তাদেরকে এটা অবগত এবং ট্রেন্ড আপ করা এবং তাদেরকে আশ্বস্ত করা এবং তাদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা, এটা হলো আমার কাছে মনে হয় যে এখানে হয়তো ঘাটতি থাকতে পারে। খরচ সর্বনিম্ন করার জন্য আমাদের মানুষবাহী যে ট্রেন, তারই সঙ্গে গরু, ছাগল, আম সহ সবই চলে যাবে। ঈশ্বরদী ও রূপপুর স্টেশনে পড়ে থাকা 29টি লাগেজ ভ্যান কবে আবার চালু হবে তা জানা নেই স্টেশন কর্মকর্তাদের। কর্তৃপক্ষের নির্দেশনা আসলে বা পেলে আবার চলাচল করবে। চাহিদার ভিত্তিতে লাগেজ ভ্যান ও ওয়াগন কেনা হয়েছিল, তবে এগুলোর ব্যবহার ঠিকমতো হচ্ছে না বলে স্বীকার করেছেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। এগুলো ব্যবহার উপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা তো মূলত বিভিন্ন লাগেজ ভ্যান বিভিন্ন ট্রেনে চালাচ্ছি, আমরা বিভিন্নভাবে প্রচারণাও চালাচ্ছি যে এগুলোতে আমাদের উৎসাহিত করতেছি যাতে কম খরচে স্বল্প মূল্যে তারা মাল পরিবহন করতে পারে। তখন যে কেনা হয়েছে, এখন হয়তো আপনি ওই কাঙ্ক্ষিত মাত্রায় দেখছেন না যে আমার পণ্য পরিবহন হচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করছি সব থেকে। রেলের এমন ইতিবাচক উদ্যোগ তাদের ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতায়, ব্যর্থতায় রূপ নিচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। বাঙালির রসনা তৃপ্তির নানা উপাদানের মধ্যে শীতকালের কুমড়া বড়ি অন্যতম। মাসকালাই ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি হয় কুমড়া বড়ি। এটি সাধারণত গ্রামের মহিলারাই তৈরি করে থাকেন। এ কাজে সহায়তা করতে ক্ষুদ্র ঋণ সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চায় নাটোরের বিসিক। মোহাম্মদ রাশেদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাড়ির উঠানে বসে মেয়েরা তৈরি করছেন কুমড়ো বড়ি। দৃশ্যটি নাটোরের বিভিন্ন উপজেলা সহ সিংড়ার কলম ইউনিয়নের পুন্ডরি গ্রামে, যেখানে বাণিজ্যিকভাবে কুমড়ো বড়ি তৈরি করছেন নারীরা। রাতে ভেজানো ডাল মেশিনে ভাঙিয়ে সেই ডালে পানি, কালোজিরা ও অন্যান্য মশলা মিশিয়ে টিনের চালে গুঁড়ি গুঁড়ি করে বসিয়ে তারপর শুকানো হয়। পুন্ডরি গ্রামের অনেকেই বছরের পর বছর এটিকে পেশা হিসেবে নিয়ে কাজ করছেন। শীতের 4 থেকে 5 মাস কুমড়ো বড়ি তৈরি করে লাখ টাকার বেশি আয় করছেন এখানকার অনেকেই। এই বড়ি বিক্রি করে পারি, বড়ির উপরই চলি। বাড়িয়ালি বানায় আর ওর সাথে হাতে দিয়ে আমি দিয়ে বিক্রি করি। ব্যবসা ভালোই হয়, বড়িও সে ভালো। নূরজাহান, আলেয়া, কাজলি বেগম সহ 8 নারী উদ্যোক্তা প্রতিদিন গড়ে 200 কেজি থেকে 250 কেজির বেশি কুমড়া বড়ি তৈরি করেন। প্রতি কেজিতে খরচ হয় 95 থেকে 100 টাকা। পাইকারি ও খুচরায় কেজিতে গড়ে 50 টাকা লাভ হয় তাদের। বাল বাচ্চা নিয়ে ভালোই লাভজনকই লাভই হয় আর কি। মা বোনেরাই কুমড়া বড়ি তৈরি করে, তো এখানে থেকে আয় হয়, এই দিয়ে মোটামুটি সংসার আলাদা চলে। নারী উদ্যোক্তাদের নাটোর বিসিকের পক্ষ থেকে সার্বিক সহায়তার কথা জানান বিসিক কর্মকর্তা। নাটোর বিসিকের পক্ষ থেকে তারা যদি আমার কাছে আর্থিক সহযোগিতা চায় এবং বিভিন্ন পরামর্শ বা বিপণনের যদি কোনো ব্যবস্থা আমাকে করতে হয়, আমি সেই বিষয়ে সার্বিক সহযোগিতা তাদেরকে করব। নাটোরের উদ্যোক্তাদের মতো সংসারে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হয়ে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে দেশের অন্যান্য জেলার নারীরাও। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় আরও 38 ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় 45,100 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ওদিকে সিরিয়ায় ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে তুরস্ক। ইস্তাক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে আহত হয়েছে 2 শতাধিক মানুষ। গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় 45,100 ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। ইসরায়েলি বর্বরতায় গাজার প্রায় 85% মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও তেল আবিবের দাবি, হামলার লক্ষ্যবস্তু হুতি বিদ্রোহীদের সামরিক অবস্থান। দিন দুয়েক আগে ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিদ্রোহী গোষ্ঠীটি। তারই জেরে ইসরায়েলের এ জবাব।
বিশ্বের জন্য সিরিয়া কোনো হুমকি নয় বলে দাবি করলেন HTS এর কার্যত নেতা আহমেদ আল শারা। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ধকল কাটিয়ে সিরিয়াকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেওয়া উচিত। 2 সপ্তাহ আগে এক অভ্যুত্থানে আসাদ সরকারের পতন হয়। সেই অভিযানে সশস্ত্র বিদ্রোহীদের নেতৃত্বে ছিলেন আহমেদ শারা। এদিকে সিরিয়ায় ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল শাম HTS গোষ্ঠীকে বিশ্বের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে তুরস্ক। বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই কথা জানান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চাই কুয়ালালামপুর, প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার আশ্বাস। আদালত বিচারকের নিরাপত্তায় কি ব্যবস্থা জানতে চায় সরকার। মানবতা বিরোধী অপরাধে 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তে যুক্তরাষ্ট্রের সমর্থন। জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে সতর্ক দৃষ্টি। এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে হতাশ বিএনপি। ৫৫ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ে সন্তুষ্টি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য